আলোচনায়, সমালোচনায় সবকিছুতেই তিনি সবার নজর কেড়েছেন, কেন্দ্রবিন্দু হয়ে আছেন বেশ কিছুদিন ধরে। অবশেষে তাকে আজকে আমরা আমাদের স্টুডিওতে পেলাম। অনেক গল্প আছে, তবে তার আগে তানজিলা খান মিম আছি পুরোটা সময় জুড়ে। আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে। সময় টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পাতা থেকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। আমার সঙ্গে আছেন আজকে মোস্ট ওয়ান্টেড গেস্ট, যাকে আমরা এত দিন ধরে রিচ করার চেষ্টা করছিলাম, আজমেরি হক বাঁধন। কেমন আছেন আপু? আমি ভালো আছি। কেমন আছেন আপনি? আমিও ভালো আছি। অনেক অনেক প্রশ্ন শুরুতেই কান উৎসব থেকে শুরু করি, তারপর না হয় সেখান থেকে আস্তে আস্তে হুম। আস্তে আজকের রবীন্দ্রনাথ কেন এখানে খেতে আসেনি সেই গল্পগুলো শুনবো। একটু কানের কথাই শুনতে চাই। কেমন লাগছিল যখন দূর দেশে আপনি ছিলেন, হুম। সবাই আপনার ছবি শেয়ার করছে, সবাই এত এত শুভেচ্ছা জানাচ্ছে, প্রশংসা করছে, আমাদের দেশের বাঁধন কেমন লাগছিল? এটা আসলে ভীষণ আনন্দের। মানে আমি জানি না আনন্দটা আমি পুরোপুরি উপভোগ করতে পেরেছি কিনা। কিন্তু অবশ্যই এটা ভীষণ আনন্দের এবং ভীষণ গৌরবের। কারণ আর আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে যে সবাই আসলে এই যখন অনেক বড় কিছু অর্জন হয় তখন যে আসলে এটা সবার হয়ে যায়, এইটা অনুভব করার সৌভাগ্য যে আমার হয়েছে এইটার জন্য আমি বলব যে এইটা আমি আমি ভীষণ লাকি। কারণ এই সৌভাগ্য হয়তো সবার হয় না যে নিজের অর্জনের মাধ্যমে বা একটা টিমের অর্জন যখন আসলে পুরো দেশের অর্জন হয়ে যায়, এটা যখন সার্বজনীন হয়ে যায় তখন এটা আসলে ভীষণ ভীষণ আনন্দের। একদম তাই। যখন রেহানা মারিয়াম নূর কানে গেল, তখন কিন্তু এই চলচ্চিত্রটা শুধুমাত্র সাদ কিংবা বাঁধনের চলচ্চিত্র হিসেবে যায়নি, এটা পুরো বাংলাদেশের বাঙালির একটা চলচ্চিত্র হয়ে একদম। গেছে। চলচ্চিত্রটা নিয়ে আপনি একটু যদি বলতেন। আম আসলে এটা তো মানে দর্শক আমি আশা হুম, করছি হুম, যে হুম। খুব শীঘ্রই বাংলাদেশে দর্শক দেখতে পাবে যদি আমাদের কোভিড সিচুয়েশনটা কন্ট্রোলে থাকে। আম এখন যেহেতু আবার থিয়েটার ওপেন হয়েছে, তো একটা সম্ভাবনা আছে যে আমরা খুব শীঘ্রই বাংলাদেশে দর্শকের জন্য এটা রিলিজ দিতে পারবো। তো দর্শক দেখে আসলে আম সিনেমাটা নিয়ে কথা বলতে পারবে, ফিল্মটা কেমন হয়েছে বা তাদের রিঅ্যাকশন আমরা দেখতে পাবো। আমার জন্য আসলে রেহানা মারিয়াম নূর শুধু একটা ফিল্ম না, ডেফিনিটলি একজন অভিনেত্রী হিসেবে আমি যেই সম্মানের জায়গায় আসলে যেতে পেরেছি বা যে অর্জনের অংশ হতে পেরেছি সেটা অবশ্যই আমার না আসলে যেকোনো অভিনেত্রীর জীবনেই অনেক বড় একটা পাওয়া হবে। কিন্তু আমি একজন মানুষ হিসেবেও এই সিনেমার প্রসেসের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করেছি আসলে। সো আমার আমার জন্য রেহানা মারিয়াম নূর আসলে আমার জীবন বদলে দেয়ার গল্প। আচ্ছা, আমরা তো হচ্ছে গিয়ে আমাদের দেশের গল্পটা জানি। বাইরেও যেখানে কান উৎসবে আমরা দেখেছি, ওখানে সবাই দাঁড়িয়ে রেহানা মারিয়াম নূর দেখার পরে অভ্যর্থনা জানিয়েছে আপনাকে, আপনি কাঁদছিলেন। আ তো ওই আবেগটা একটু কেমন ছিল? আ আসলে মানে সিনেমাটা যারা দেখেছে তারা জানে বা যখন দেখবে বুঝবে। এটা এমনিতেই খুব আসলে সাফোকেটিং একটা সিনেমা, যেটা দেখে আসলে মানুষের যে খুব আনন্দ হবে এরকম না। তো আর আমি আগে কখনো দেখিনি সিনেমাটা। আমাদের যেহেতু লোকেশন সাউন্ড ছিল, আমার ডাবিংও করতে হয়নি এবং আমার ডিরেক্টর বলেছে একবারে তুমি ওয়ার্ল্ড প্রিমিয়ারই দেখবে। তো আমার জন্য সিনেমাটা দেখা আমার জন্য খুব পেইনফুল। আমার আসলে ওই জার্নিটা আবার মনে করা এবং রেহানার সাথে আমার ওই কমিউনিকেশনটা আসলে অনেক মানে অনেক ডেঞ্জারাস। আমি ওইটা আসলে আর ফিল করতেও চাচ্ছিলাম না। কিন্তু ওই সাফোকেশনটা ছিল। আমি আসলে কান্না করছিলামই। কিন্তু যখন আসলে এই ধরনের সম্মান আসলে আমাকে বা আমার টিমকে দেয়া হয়েছে, তখন আ আমার আসলে হয় না যে আমার মনে হচ্ছিল যে আমার মানে বুকটা ফেটে যাবে। সেটা আনন্দেও। মানে আমি আমার জীবনের খুব স্বাভাবিক। আমি আমার জীবনের পুরো জার্নিটা একটা একদম ওই যে রাউন্ড ট্রলি দিয়ে যখন কোনো শট নেয় যে একেবারে ঘুরে হুম, দেখে হুম, হুম, ফেললো। হুম। আমি একদম দেখে ফেললাম আমার পুরো জীবনটা। কিন্তু সাথে, সাথে আমার কাছে আসলে ওই ফিলিংটাও ছিল যে এই সম্মানটা আসলে আমার দেশকে সবাই দিচ্ছে। তো ওইটার জন্য আমি আসলে আরো আবেগতাড়িত হচ্ছিলাম। আমার মনে হচ্ছিল যে মানে এটা আমাদের সবার আসলে। দেশে যখন ফিরলেন, তখন সবাই অবশ্যই অনেক ফোন কলস পেয়েছেন, শুভেচ্ছা হুম। পেয়েছেন। সেটা কেমন লাগছিল? ভীষণ ভালো। আমি ওখানে থাকতেই পেয়েছি। যদিও হুম, আমি হুম, হুম। সবাইকে অ্যাটেন্ড করতে পারছিলাম না। আমি চেষ্টা করছিলাম সবাইকে টেক্সট ব্যাক করতে বা কল ব্যাক করতে, কিন্তু সেটা সবসময় সম্ভব হচ্ছিল না। আর আসার পরে তো লকডাউন শুরু হয়েছে। এটা একটা আম ছিল যে আমার হয়তোবা আবার অনেকের আসার সাথে পর হ্যাঁ, কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল হ্যাঁ। বেশ সো কিছুদিন। ওইটাও ওইজন্য আমাদের আসলে ওইভাবে কারো সাথে সামনাসামনি দেখা হয়নি। কিন্তু আমি প্রচুর আসলে শুভেচ্ছা পেয়েছি। এরকম না যে শুধু আমার পরিচিত জনরা বা পরিচিতের পরিচিতরা বলেছে। মানে আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই অর্জনের অংশ যে সবাই এবং সবাই এটা ফিল করেছে। মানে আমার কাছে মনে হয়েছে যে আমি বা আমাদের টিম ওখানে না, আমার পুরো দেশটাই মানে আমরা সবাই ওখানে ছিলাম। সো সবার নজর ছিল যে আমরা কি করছি, কোন
দিন কি হচ্ছে। সো এটা সত্যি অনেক অনেক মানে অনেক আনন্দের। সাদ ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। আম অভিজ্ঞতা যদি বলি, প্রথমত হচ্ছে আমি খুবই গ্রেটফুল যে আমি এরকম একটা মানুষের সাথে আমার দেখাও হয়েছে। মানে এটা আমি আমার সৃষ্টিকর্তা বা নেচার, আমি যার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। কারণ হচ্ছে ডেফিনিটলি একজন অভিনেত্রী হিসেবে সে আমাকে যেই জায়গায় আসলে আজকে নিয়ে যেতে পেরেছেন, সেটার জন্য তো আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবই। কিন্তু আম এই কাজের প্রসেসটা বা এই চরিত্র ধারণ করতে গিয়ে এবং তার ফিলোসফি, তার লাইফস্টাইল আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। কারণ আমি ভীষণ অবাক হয়েছি যে এভাবেও আসলে মানুষের জীবন যাপন করা যায়, বা এই ধরনের মানুষ এখনও মানে পৃথিবীতে এক্সিস্ট করে, শুধু আমাদের দেশে না, পৃথিবীতেও এক্সিস্ট করে এরকম চিন্তার মানুষ। এবং আসলেই জীবনে হয়তো বেঁচে থাকার জন্য খুব বেশি কিছুর দরকার হয় না। সো অনেক কিছু ওর ওর ওই লাইফস্টাইল আমাকে প্রভাবিত করেছে, বা ওর ফিলোসফি আমাকে প্রভাবিত করেছে। আর কিন্তু এরকমও না যে সবসময় আসলে খুব ভালোই ছিল সবকিছু। আমাদের অনেক কনফ্লিক্টও হয়েছে প্রচণ্ডভাবে, এবং পুরো প্রসেসটা খুব পেইনফুল ছিল। রিহার্সালের প্রসেসটাও পেইনফুল ছিল, কিন্তু সবচাইতে বেশি পেইনফুল ছিল শ্যুটের সময়টা। সেখানে আমাদের কনফ্লিক্ট হয়েছে। আমি অলমোস্ট প্রত্যেক দিন, মানে এভরি অল্টারনেটিভ ডে, একদিন পর পর আমি বলেছি আমি শ্যুটটা করতে চাই না, আমি আর পারছি না নিতে। নানান ধরনের সমস্যা হয়েছে, দ্বন্দ্ব হয়েছে। কিন্তু আল্টিমেটলি গিয়ে আমি আসলে ওকে বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা সে রেখেছে এবং আমিও তার বিশ্বাস রেখেছি। এটা হচ্ছে বড় কথা। কিন্তু ব্যাপারটা এরকম না যে প্রসেসটা খুব ইজি ছিল। তো ও হচ্ছে এমন একজন ডিরেক্টর বা এমন একজন মানুষ যার সাথে যেকোনো অ্যাক্টর মানে কাজ করতে চাইবে, কিন্তু একবার কাজ করার পর যখন তার মনে হবে যে তাকে আবার তার সাথে কাজ করতে হবে এই প্রসেসের মাধ্যমে, তখন আবার আমি জানি না, আমার যেমন এটা মনে হলেই আমার মনে হয় যে আমি আর ওই প্রসেসের ভিতরে যেতে চাই না। বাট ডেফিনিটলি আমি এইরকম মানে ওর সাথে তো আমি আরো অনেক কাজ করতে চাই, কিন্তু সেটার সৌভাগ্য আমার মনে হয় না হবে, কারণ সে খুবই কম কাজ করেন। এবং এর পরের কাজে তো মানে তার কি প্ল্যান আমি জানিও না। সো এরকম না, বাট ওই যে বললাম যে সব অ্যাক্টরে তার সাথে কাজ হুম, করতে হুম, হুম, হুম। চাইবে, কিন্তু প্রসেসটা মানে অনেক খুবই হার্ড কঠিন, ওয়ার্ক খুবই করা যায়। কঠিন, আচ্ছা, খুবই আচ্ছা। কঠিন। আচ্ছা, রেহানা মারিয়াম নূরের রেশ কাটতে না কাটতেই হুম। একদম শুরু হয়ে গেছে রবীন্দ্রনাথ এখানে কেন খেতে আসে, এখানে এখানে কখনো কখনো খেতে খেতে আসেনি। আসেননি। হ্যাঁ, তো এখানে কখনো খেতে আসেনি, আসেননি। এইটা হ্যাঁ। আপনি এইটা কিভাবে এনজয় করছেন? সবাই সিরিজটা অলরেডি দেখছেন হইচইতে, তো এটা আপনার কেমন লাগছে? আ আসলে একদমই পরপর হয়ে গেল। মানে এই বছরটা শুরুই হয়েছে এরকম করে। আমি একটা মিউজিক্যাল ফিল্ম হুম, করেছিলাম হুম, হুম। পিপলু ভাইয়ের। ওইটাও রিলিজ হলো, জয় হোক। তারপরে রেহানা মারিয়াম নূর, তারপরে এইটা। তো সবাই আসলে পরপর আমার সাকসেস গুলো দেখছে। হুম, হুম, হুম। আ অনেক, অনেক রিভিউ পাচ্ছি, ভালোও পাচ্ছি, খারাপও পাচ্ছি। আমাদের এখানে তো আসলে মাইন্ডসেট আছে অনেকের অনেক রকমের। যারা উপন্যাসটা পড়েছে, যেহেতু উপন্যাস অবলম্বনে আসলে সিরিজটা করা, এটা একটু ডিফিকাল্ট আছে। কারণ আমরা যখন একটা জিনিস পড়ি তখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেটা ভাবার অপশন থাকে। কিন্তু কোনো ফিল্ম বা ওয়েব সিরিজ কিন্তু আসলে আমরা ডিরেক্টর যেভাবে দেখাতে চান বা ডিরেক্টর যেভাবে আমাদেরকে ভাবাতে চান, আমরা কিন্তু ওইভাবে ভাবতে পারি, কারণ ওইভাবে আমরা দেখি। সো উপন্যাস থেকে কাজ করা খুবই ডিফিকাল্ট, এবং ওই চরিত্র ধারণ করাও খুব ডিফিকাল্ট। কারণ একেকজন একেক রকম চিন্তা করেছে, বা কেউ হয়তো অন্য কাউকে চিন্তা করেছে। তো সেইটা প্রভাবিত করে আসলে মানুষকে। বাট আমি অনেক ভালো রিভিউজ পেয়েছি, আবার কারো ভালো লাগেনি, সেটাও আমি দেখেছি। তো এরকমই। আর আমি যেটা বলছিলাম যে সবাই আসলে আমার সাকসেসটা দেখছে যে আচ্ছা ২০২১-এ এসে বাঁধন একটার পর একটা খুব বোম মানে ফায়ার করছে। হ্যাঁ, মানে হয় না যে হচ্ছে এইটা ভালো হুম, হুম, হচ্ছে, হুম, ওটা ভালো হচ্ছে। কিন্তু আমি ২০১৭ থেকে মানে অলমোস্ট আমার ১৫ বছরের ক্যারিয়ারে তো আমি আসলে ওইভাবে কিছু হুম, করতেই হুম, হুম। পারিনি। সো আর ২০১৭ থেকে আমি চেষ্টা করে গেছি। আমি কিন্তু মাত্র এই ৩ টা কাজই করেছি, এবং মাঝখানে ২ টা কাজ করেছিলাম যেটাতে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, খুবই মন খারাপ হয়েছে আমার। তার মধ্যে এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার পরও নানান ধরনের প্রবলেম কিন্তু আমি ফেস করেছি। সেটা সিনেমার ক্ষেত্রেও করেছি, সেটা ওয়েব সিরিজের ক্ষেত্রেও করেছি। কারণ ওয়েব সিরিজে আমাকে কিন্তু একবার কাস্ট করে রিহার্সাল করার পর আমার কাস্টিংটা ক্যানসেল হয়েছিল। তারপরে ভিসা, তারপর ওখানে গিয়ে থাকা, সবকিছু মিলে আসলে পুরো প্রসেসটা অনেক কঠিন ছিল।
আর সিনেমার ক্ষেত্রেও তাই, সিনেমার ক্ষেত্রে একদম শুটিংয়ের ১ মাস আগে একটা এরকম কথা হলো যে শুটিংটা নাও হতে পারে। যেখানে আমি অলরেডি ১.৫ বছর ইনভেস্ট করে ফেলেছি। অলরেডি সবাই আমাকে পাগল বলা শুরু করেছে যে মানে তুমি এত ফিট হয়েছো, এখন তোমার কাজের সবচাইতে ভালো সময়, তোমাকে সবাই কাজে নিতে চাচ্ছে এবং ডেফিনিটলি তাই ছিল। আমি গত ৩ বছরে আমার পুরো ক্যারিয়ারে যত কাজের অফার পেয়েছি, মানে তার থেকে বেশি কাজের অফার আমি গত ৩ বছরে পেয়েছি এবং সেগুলো আগের কাজের চেয়ে বেটার কাজের অফার। কিন্তু আমি সব বাদ দিয়েছি। তো ওই জায়গা থেকে যখন আর কি বলল যে হবে না কাজটা, তো তখন ওইটা কি শকিং ছিল বা ওই সময়টা আমি কিভাবে পার করেছি ওটা আমি জানি। তো ব্যাপারগুলো হচ্ছে যখন আমরা কোনো কিছুতে আম সফল হই তখন আসলে গল্পগুলো শুনতে হয়তো ভালো ভালো লাগে। লাগে। কিন্তু যখন আসলে আমি যদি এখানে কোনোটাতে ব্যর্থ হতাম তাহলে কিন্তু সবাই বলত, "তাহলে তুমি করলা কেন?" তো হুম, জীবনে হুম, হুম। আসলে রিস্ক নিতে হবে, জীবনে ব্যর্থ হতে হবে। তারপর গিয়ে আসলে একটা সাকসেস আসবে। আর আমি অবশ্যই লাকি যে আমি আসলে এইরকম বড়, বড় ডিরেক্টরদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। এটা ডেফিনিটলি আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। আচ্ছা। আপনি নিজেও জানেন বললেন যে কেউ দেখেছে, কারো ভালো লেগেছে, কারো খারাপ লেগেছে। তো যাদের খারাপ লেগেছে, এখন তো এমন একটা সময় আমরা সবকিছু সোশ্যাল মিডিয়াতেই হচ্ছে হুম, গিয়ে প্রকাশ করি যে আচ্ছা ঠিক আছে এই সিনেমাটা ভালো। হুম। আপনি যখন প্রশংসা পেয়েছেন সেটাও সোশ্যাল মিডিয়ার থ্রুতেই অনেক বেশি পেয়েছেন। তো এখন যাদের ভালো লাগেনি সেটা আপনি কিভাবে নিচ্ছেন? আমি তো বললামই আসলে আমি সেটাও পড়ে দেখছি যে আসলে কি বলতে চাচ্ছে। বাট বেশিরভাগ অবজারভেশন আমার হচ্ছে যে আমাদের এখানে আমার আগে থেকেই অবজারভেশনটা ছিল। সেটা আমার ক্ষেত্রেও প্রযোজ্য। হুম, হুম, আমি যদি কোনো একটা উপন্যাস পড়ে ফেলি, আমার কিন্তু সেই চরিত্রগুলো আমার মতো করে দেখার একটা অবশ্যই সুযোগ আছে। তো আমি যখন স্ক্রিনে দেখতে যাব, যদি আমার যেটা আমি দেখেছি সেটা যদি আমি না পাই, তাহলে কিন্তু আমার ভালো লাগবে না আসলে। হুম, সো হুম। এতগুলো মানুষের মনের মতো তো আসলে সব কাজ করা সম্ভব সম্ভব না। না। তো সেই ক্ষেত্রে যদি তাদের কাছে মনে হয় যে আমি আসলে এই চরিত্রটাকে এইভাবে চিন্তা করি নাই, সে আসলে এইভাবে কেন হাসলো, সে আসলে এইভাবে কেন কথা বলল, এটা তার মনে হতেই পারে। কিন্তু আমি আমার মতো করে চরিত্রটা ধারণ করেছি, ডিরেক্টর যেভাবে ডিরেক্ট করেছে আমি সেভাবে কাজ করেছি। এখন এরপরে কারো ভালো লাগবে, কারো লাগবে না। এটা খুবই স্বাভাবিক। মানে একটা একটা কাজ বা একটা মানুষ আসলে সবাইকে স্যাটিসফাই করতে করতে পারবে না পারে না। এবং এটাই নরমাল। এটা মেনে নিতেই হবে এবং এটা নিয়ে আসলে আমি যে খুব মানে আগে হুম, থেকেই হুম, হই হুম। না আপসেট, আর এখন তো প্রশ্নই উঠে না আপসেট হওয়ার। সৃজিত মুখার্জির সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? ডিরেক্টর হিসেবে তিনি কেমন? যেহেতু আপনি কাজ করেছেন একসাথে। হুম। আমার যেটা সবচাইতে ভালো লেগেছে সৃজিত মুখার্জি, সেটা আমি আসলে যেকোনো ডিরেক্টরের ক্ষেত্রে বলতে চাই। সেটা হচ্ছে যে তার আম উম দৃঢ়তা। সেটা কেমন? যে সে আমাকে কাস্টিং করা নিয়ে আসলে অনেকের দ্বন্দ্ব ছিল। আমাকে নিবে কি নিবে না। কারণ যেহেতু ওই যে বললাম হুম, হুম, মাইন্ডসেট। হুম, হুম, হুম। অনেকেই ঠিক করে রেখেছেন যে এই ক্যারেক্টারটা আসলে এই উনি ছাড়া হয়তো করতেই পারবেন না কেউ। সো ওই জায়গাটা থেকে তখন হয় কি যে তখন সৃজিত যখন একদম স্ট্রংলি বলেছে, "না আমি বাঁধনকে নিয়ে করতে চাই। আমি জানি ওই মুস্কান।" তো ওই জায়গাটা আমার ভালো লেগেছে যে শেষ পর্যন্ত সে আমার জন্য ফাইটটা করেছে এবং সে আমাকে একজন অ্যাক্টরকে তার কাজটা কিভাবে করতে হবে সেটাতে যতটুকু গাইড করা দরকার সে সেটা করেছেন। সে যথেষ্ট শ্রম দিয়েছে মুস্কানের জন্য। হুম, হুম। তো সেটাও আমার ভালো লেগেছে এবং ডেফিনিটলি সে তো মানে আমরা সবাই জানি যে সে কত বড় মাপের একজন ডিরেক্টর। ডিরেক্টর। সো এখানে আসলে তার ডিরেকশন নিয়ে তো আমার আসলে কিছু বলার নাই। বাট আমার ভালো লেগেছে। আমার কাছে আমার মনে হয়েছে যে একজন অ্যাক্টরের অ্যাক্টিং করার সুযোগ যেখানে আছে সেখানেই মানে কাজ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো আমি সেটা করতে পেরেছি। একটু গল্প শুনতে চাই যে এই শুটিং গুলো যখন করছিলেন বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলোতে আপনাদের লোকেশন ছিল। তো সেখানে কোনো মজার কোনো স্মৃতি থাকলে কিংবা ভয় পেয়েছেন এমন কোনো স্মৃতি থাকলে যেহেতু জায়গাটা আপনার হুম। জন্য একদম নতুন ছিল। হুম, হুম। আমার জন্য আসলে পুরো এক্সপেরিয়েন্সটাই খুব হুম, হুম, মানে হুম। ভালো খারাপ মিলেছিল। সেটা হচ্ছে যে আমরা যেখানে শুট করতে গিয়েছি ১ম এ বর্ধমানে, ওই জায়গাটা ভীষণ ঠান্ডা ছিল। আম ওখানে তো ঠান্ডা ছিল যেহেতু শীতের দিন ছিল, এটা একদম নভেম্বর, ডিসেম্বরে শুট ছিল। তো অনেক ঠান্ডা ছিল। ওখানে রাতে ওই ঠান্ডার মধ্যে শাওয়ারের সিন করতে হয়েছে। এটা আমার জন্য খুব পেইনফুল ছিল। তারপর আমরা যখন সিকিমে গিয়েছি, ওইটা আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। কারণ সিকিমে আমাদের এত প্রতিকূল ছিল ওয়েদার, কারণ ওখানে যেটা হয়েছে যে অনেক উপরে অক্সিজেন লেভেল খুব কম ছিল। সবার অনেক শ্বাসকষ্ট হচ্ছিল, বমি হচ্ছিল, মাথা ব্যথা হচ্ছিল। তো ১ম দিন আমাদের শুটিং প্যাকআপই হয়ে গেল। তো তারপরে তো আবার করলাম, শুট করলাম। সো তারপরে আমার একটা প্রস্থেটিকের ব্যাপার ছিল যেটা আমার জীবনে কখনো আমি ইউজ করিনি। আমার একটা ১ম এ ইমপ্রেশন নেয়া হলো, সেই অনুযায়ী প্রস্থেটিকটা বানানো হলো। তারপরে পুরো বডিতে একদম চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ওই প্রস্থেটিকটা লাগানো হয়েছে, একটা বার্নের প্রস্থেটিক। সো
ওইটারও একটা নতুন অভিজ্ঞতা হলো। নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে। কিছু খারাপ অভিজ্ঞতাও হয়েছে। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি এক্সপ্লোর করতে চাই এখন আমাকে, আমার নিজের জীবনকে, অভিনয়ের জায়গাটাকে। সো নতুন, নতুন জায়গায় কাজ করলেই তো আসলে নতুন, নতুন অভিজ্ঞতা হবে এবং নিজেকে আবার নতুন করে জানারও সুযোগ হবে। হ্যাঁ। যদি একটু জানতে চাই, আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে সাকসেসের গল্পগুলো সবাই শোনে, সেটা শুনতে হুম, ভালো হুম। লাগে, কিন্তু স্ট্রাগলের গল্পটা যদি একটু বলতেন, আমরা জানি, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই। আ আসলে ওই যে বললাম যে আমাকে তো মানে ২০১৭ থেকে হুম, হুম, এখন ২০২১ এ এসে সবাই দেখতে পাচ্ছে আমার কাজগুলো। কিন্তু ২০১৭ শেষে থেকে ১৮, ১৯, ২০ সবাই কিন্তু আমাকে বলেছে যে মানে "কি করছো? কিছুই হচ্ছে না। লাইফে মানে সময়টা চলে যাচ্ছে। আমার এখন 37 এইজ হয়ে গেছে। সো এখন না আমি সিনেমা করছি, না আমি বিয়ে করছি, না আমি কিছু করছি। সো মানে কাজও করছি না।" মানে সবার সব চিন্তা, সবাই আমাকে মানে আপনার চিন্তাগুলো সবাই করে দিচ্ছে। হ্যাঁ, এটা তো আমাদের সমাজের জি। প্রবলেম। হুম, আমাদের হুম, হুম, সমাজে তো মানুষের নিজেকে নিয়ে চিন্তার চাইতে অন্যকে নিয়ে চিন্তা হুম, হুম, করতে হুম, মানুষ বেশি পছন্দ করে এবং বলতেও পছন্দ করে। আ তো আমি একটা কথাই বলতে চাই যে আমি গত ৩ বছরে মানে ১৭ থেকে এই পর্যন্ত আমার ১৭ শেষের থেকে একদমই শেষের থেকে অক্টোবরের দিক থেকে আমি আমার নিজের উপর এফোর্ট দেয়া শুরু করেছি। যারা দেখছেন আমি তাদের জন্য বলছি যে আ আমি আসলে যখন থেকে নিজের উপর এফোর্ট দেয়া শুরু করেছি, আমি যখন নিজেকে ভালোবাসবো এই প্র্যাকটিস শুরু করেছি এবং নিজেকে আ শুধ শুধরানোর, নিজের ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করছি। তখন আমার কিন্তু কোনো সময় নাই আসলে কে কি করছে এটা দেখার। সো আমার কিন্তু এই সময়টাও হয় না কে আমাকে খারাপও বলছে এটা দেখার। আ সেটা মানে আমার কিন্তু এরকমও অভিজ্ঞতা আছে যে আমার খুব কাছের মানুষরা আমাকে নিয়ে খুব বাজে, বাজে মন্তব্য করে বা হুম, হুম, হুম। বাজে, বাজে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে, মানুষের কাছে বাজে কথা বলছে। সেটা খুবই কাছের মানুষরা আমার সাথে সবসময় করেছে। তো আমার ওই সময়টাও হয় নাই কিন্তু গত ৪ বছরে। আগে হতো, আগে কান্না করতাম। আমি বসে, বসে ওগুলো দেখতাম, কান্না করতাম। নিজেকে দোষ দিতাম যে সব দোষ আমার, এগুলো করতাম। কিন্তু আল্টিমেটলি গিয়ে আমি দেখেছি যে আসলে এগুলো কোনো আ মানে সলিউশন কোনো না। সলিউশন না এবং এটা আসলে কোনো ওয়ে না জীবনযাপনের। তো তারপরে তো আমি আসলে নিজের উপর এফোর্ট দেয়া শুরু করলাম এবং নিজের ত্রুটিগুলো আমি আসলে সংশোধন করার চেষ্টা করছি। তো ওইটাতে কি হয়েছে? তাতে আমার আর সময় নাই এত কিছু হুম, নিয়ে হুম, হুম, কান্নাকাটি করারও। আবার আমার মেয়েকেও সময় দিতে হচ্ছে। কারণ ও কিন্তু আমার এক ধরনের ইনস্টিটিউট। আমি হুম, ওর হুম। থেকে আমার জীবনের ত্রুটিগুলোকে আসলে আমি আরো ঠিক করছি। কারণ আমি যখন ওকে বড় করছি, আমি যখন ওর সাথে ডিল করছি, তখন আমি দেখছি যে আসলে আমার সাথে কি, কি ভুল হয়েছিল। আমি যাতে সেগুলো ওর সাথে রিপিট না করি হুম, বা আমি যা, যা পাই নাই, আমার মেয়েও যাতে ঠিক সেই জিনিসগুলো না পেয়ে বড় না হয় আরকি। আমি চাই যে ও একজন মানুষ হিসেবে বড় হোক। সো আমার কিন্তু প্রচুর কাজ আছে। আমার নিজের উপর এফোর্ট দিতে হচ্ছে। আমার মেন্টাল, ফিজিক্যাল ২ দিকে আমি এফোর্ট দিচ্ছি। আমি কিন্তু পড়াশোনা বাড়িয়েছি। আমি দেখার জিনিস বাড়িয়েছি। আমি ফিল্ম দেখছি, আমি মানুষের ইন্টারভিউজ দেখছি। আমি বাচ্চাদের সাইকোলজি নিয়ে পড়ছি। আমি আম ফেমিনিজম নিয়ে পড়ছি। আমি আমি আমাদের মানবাধিকার নিয়ে পড়ছি। সো তখন হয় কি আমার আমার কিন্তু এত সময় থাকে না। সো এইটা যে আমাকে কত চেঞ্জ করেছে আমি এক্সারসাইজ হুম, করছি। হুম, হুম। এটা কিন্তু মানুষ স্ক্রিনে দেখতে পাচ্ছে। সো এখন আমি যেহেতু ওই যে বললাম এখন তো যেহেতু আমি অনেকগুলো সাকসেসের গল্প বলতে পেরেছি, সেহেতু হয়তো এই কথাগুলো মানুষের উপর একটু হলেও প্রভাব বিস্তার করবে যে নিজের উপর সময় দেয়াটা বা নিজের উপর এফোর্ট দেয়াটা খুব জরুরি। তখন কি হয়েছে আমি যখন আমার ব্যাপারে সচেতন, তখন কিন্তু আমি আরেকজনের ব্যাপারেও সচেতন। কারণ আমি আমার মেয়ের স্বাধীনতা নষ্ট করতে চাই না। আমি ওর অধিকার নষ্ট করতে চাই না। সো আমি যখন নিজেরটাও চাই না, আমার মেয়েরটাও চাই না, তখন কিন্তু আমি আরেকজন মানুষেরটাও চাই না। হুম, হুম, হুম। সো এইটা যখন মানুষের কাছে খুব পরিষ্কার হবে তখন কিন্তু মানুষ আসলে এই যে মানুষের লাইফে ইন্টারফেয়ার করা, মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা বা মানুষের কুৎসা করা এবং এগুলো নিয়ে আনন্দ পাওয়া, তখন সে কিন্তু নিজেকে নিজে শুধরাতে পারবে। সে বুঝবে যে এগুলো যে আসলে ভুল, এগুলো যে ঠিক না। আপনি যখন দেশের বাইরে ছিলেন, তারপর আসলেন, এত, এত প্রশংসা, হুম। ও কি বুঝতে পেরেছে বা ওর কেমন লেগেছে? হ্যাঁ, ডেফিনিটলি ওর এখন ৯.৫ বছর হয়ে গেছে। আচ্ছা। আমার মেয়ে খুবই ম্যাচিউর। মানে ও তো মানে আমি বলব যে এটা ওর সৌভাগ্য দুর্ভাগ্য কোনটাই বলব না। হুম, কিন্তু হুম, হুম। ওর ভাগ্য যে ও আসলে অনেক কিছু দেখেছে যেটা ওর বয়সে আমার দেখার মতো পরিস্থিতি হয়নি। হয়নি। সো ও অনেক প্র্যাকটিক্যাল, ও অনেক ম্যাচিউর, আমার চাইতে অনেক বেশি ম্যাচিউর। সো ও অনেক বুঝে। তো আমাকে বলতেছে যে যখন এরকম সব জায়গায় নিউজ হচ্ছে, নিউজে দেখাচ্ছে, পেপারে আসতেছে, ফ্রন্ট পেজে আসতেছে,
তো আমাকে বলছে মা ইউ রক। সো আমার এত মজা লেগেছে ওর এই কথাটা, বলছে মা ইউ রক, তুমি তো একটা ইন্টারন্যাশনাল সেলিব্রিটি হয়ে গেলা মা। তো আমি বলছি না মা, আমি যেটা ছিলাম সেটাই আছে, কিছু হয় নাই। তো আমি ওটা ওর এত খুশি হয়ে বলছে মা ইউ রক, মানে আমি খুব মানে এটা ওই ওই সেন্টেন্সটা মানে ওই লাইনটা আমি খুব এনজয় করেছি এবং ও বুঝতে পারছে যে এবং আমি চাই যে আমার মেয়ে আসলে আমাকে এভাবে দেখেই বড় হোক। ও ও হুম, হুম, যাতে এটা দেখে বড় না হয় যে নারী মানেই হচ্ছে তাকে দমিয়ে রাখা যাবে, নারী মানেই সে হচ্ছে সব সয়ে যাবে। হ্যাঁ, ওর কাছে ও যখন আমাকে দেখে এভাবে বড় হবে, ও কিন্তু ওর ওর আলাদা ধরনের একটা গ্রুমিং হবে। আহ, আপনি মাঝে অনেকটা সময় মিডিয়া থেকে দূরে ছিলেন, যেটা বলছিলেন যে 15 বছরের ক্যারিয়ার, কিন্তু শুরুর দিকে আপনি তেমন কাজ করেনি, হুট করে আপনি ঘরোয়া হয়ে গেছিলেন। এখন আস্তে আস্তে এত সাকসেস আসছে, তো আপনার কি পেছনের দিকে তাকালে মনে হয় কিনা যে ভুল করেছি কোনো? না, আমার তো আমি মনে করি যে ভুল ভুল করতেই পারি আমি। হুম, 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 আসলে ভুল থাকবেই। কিন্তু আমার কোনো ভুলের জন্য এরকম না যে ওই ভুলটা না করলে বুঝি ভালো হতো। হুম, হুম, হুম। মানে আমার জীবনের সব ভুলগুলো আসলে খুব কাজে লেগেছে। আল্টিমেটলি ওই ভুলগুলোর জন্যই আজকে আমি বাঁধন এখানে পৌঁছেছি। আমার ভুলগুলো যদি না থাকতো, আমি যদি সব ঠিক কাজ করতাম, তাহলে আজকে আমি এতদূর আসতে পারতাম না। তো ওই ভুলগুলো হয়তো ওই সময়ে খুব কঠিন ছিল এবং ভুলই। সেটা আমি করেছি এবং সেইটার জন্য আমি যে সাফারটা করেছি মেবি ওইগুলোর কারণেই আজকে আমি এখানে এসে পৌঁছাতে পেরেছি। সো ভুল, আর এরকম না যে মানুষ আসলে ভুল করবে না। আমরা তো হিউম্যান বিইং, হুম, হুম, হুম। আমরা ভুল করার রাইটও আমাদের আছে কিন্তু। তো ভুল আমি অনেক করেছি কিন্তু ওইটা নিয়ে আমার কোনো অনুশোচনা নাই। আমার মনে হচ্ছে যে ওইগুলোর হয়তো দরকার ছিল। ওই সময় আমি সাফার করেছি বাট আল্টিমেটলি ওগুলোর দরকার ছিল না হলে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না। আমরা জানি আপনার বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের পর আপনার সন্তানকে নিয়ে মা হিসেবে আপনার লড়াই করতে হয়েছে। তখন প্রচণ্ডভাবে মেন্টালি স্ট্রং না থাকলে আসলে কোনো মা এরকম করতে পারে না। এতটা লড়াই করা সম্ভব না। ওই সময়টা নিজে কিভাবে বুঝিয়েছেন সেই গল্পটা যদি একটু শুনতে চাই। আম আমি একটা কথা সবসময় বলি, আমি আজকে আবার রিপিট করছি। প্রত্যেকটা মানুষ, স্পেশালি আমি বলবো নারীদের কথা, হুম, হুম, হুম। তাদের ভেতরে একটা অসম্ভব মানে অপরিসীম একটা শক্তি কিন্তু সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে। কারণ নারীর ভেতরে আরেকটা মানুষ আ মানে বড় হয় হুম, এবং হুম। তার সে ক্ষমতা আছে, মাতৃত্বের স্বাদ সে অনুভব করতে পারে এবং সে একটা বাচ্চা জন্ম দিতে পারে। একটা নারী যে কত অসম্ভব শক্তিশালী, সে যদি বাচ্চা জন্ম নাও দেয়, তার ভেতরে যে কি অপরিসীম শক্তি আছে সেটা আবিষ্কার যদি একটা নারী করতে পারে, তাহলে কিন্তু তাকে কেউ আসলে আটকাতে পারে না। এটা আমাদের দেশের নারীরা বারবার প্রমাণ করেছে। কারো ভেতরে শক্তি কম আছে এটা নিয়ে আমার কোনো মানে দ্বিমত নাই। কিন্তু যেটা হয় আমাদের তো আসলে অনেক, আমরা সোশ্যালি মেয়েরা অনেক মানে সবকিছুতে আমাদেরকে দমিয়ে রাখা হয়। সো ওই জায়গাটা তো সবসময় ছিল, হুম, হুম, আমারও হুম। ছিল। আমার প্রচণ্ডভাবে ছিল। আমি সবসময় সমাজের ওই ছকে বাঁধা আদর্শ নারীটাই হতে চেয়েছি। কিন্তু আমি আল্টিমেটলি গিয়ে যখন দেখেছি যে আসলে আমি এই এতদিনের যাপিত জীবন আমার সম্পূর্ণ ভুল ছিল। আমি আসলে অন্যের জন্যই বাঁচতে বেঁচেছি। চেয়েছি। আমি আমার নিজের জন্য কিছু করি নাই। আমি যখন শূন্য হাতে কোর্টের বারান্দায় দাঁড়িয়েছিলাম, তখন আমার মনে হয়েছে যে আমার অস্তিত্ব নাই আসলে এই সোসাইটিতে একজন মানুষ হিসেবে। আমাদের সোসাইটিতে মেয়েদেরকে মানুষ হিসেবে ট্রিট করা হয় না। সেইটা পারিবারিকভাবেও না, রাষ্ট্রীয়ভাবেও না এবং ধর্মীয়ভাবেও অনেক জায়গায় সেখানে আমি দেখেছি যে অনেকভাবে নারীদেরকে দমন করা হয় এবং বঞ্চিত করা হয়। সো ওই জায়গা থেকে আমি খুবই অস্তিত্বহীন হয়েছি। ওই অস্তিত্বহীনতাই হয়তো আমাকে আসলে ওই পাওয়ারটা দিয়েছে। বিকজ আমি আমার বাচ্চার কাছে হারতে চাই নাই। আমার কাছে মনে হয়েছে যে আজকে যদি আমি হেরে যাই তাহলে আমি আমার বাচ্চার সামনে হেরে যাব এবং এইটাই ও শিখে বড় হবে যে নারী মানেই হচ্ছে হেরে যাওয়া। হেরে যাওয়া। তো ওই পাওয়ারটা আমাকে আসলে সবচাইতে বেশি, আমি মনে করি যে আমাকে মানে ওই আর্জটা আমাকে বেশি হুম, পাওয়ারফুল করেছে। বিকজ আমার কাছে মনে হয়েছে যে আমি আমার সন্তানের চোখের সামনে কিছুতেই হারতে চাই না। তো ওই জয়টা যে আসলে এতগুলো মেয়ের জয় হবে সেটা আমি বুঝতে পারি নাই। আমি যখন আমার বাচ্চার গার্ডিয়ানশিপ পেয়েছি, আমি যখন দেখেছি যে বাংলাদেশের অনেক মেয়ে আমাকে দেখে আসলে অনুপ্রাণিত হচ্ছে, একদম। তখন ওইটা আমাকে অনেক ভালো লাগা দেয়। তখন আমার মনে হয় যে আমি আমার মেয়ে না, আসলে সমাজের অনেক নারীর কাছেই হয়তো আমার হেরে না যাওয়াটা এক ধরনের আশার আলো যে না, আমরা আসলে ফাইটটা করে যেতে চাই। কারণ আমরা মানুষ, আমাদের সম্পূর্ণ অধিকার আছে আমাদের স্বাধীনতা পাওয়ার এবং আমাদের যা অধিকার আছে সেটা বুঝে পাওয়ার।
তার মানে বাঁধন একদম শিওর যে সেই থেকে ওই টার্নটাই বাঁধনকে আজকের এই জায়গায় নিয়ে একদম। এসেছে। আগামীতে আমরা কি কি কাজ পাবো? কাজের ব্যাপারে আসলে আমি এখন কিছু বলতে পারছি না, যেহেতু প্যান্ডেমিক এবং সবকিছু মিলে এখন প্রচুর কাজ হচ্ছে। কিন্তু আমি প্রমোশনের কাজ করতে চাই। আমার আর আমার মেয়ের তো বেঁচে থাকতে হুম, হবে, হুম, হুম। সারভাইভ করতে হবে। প্রমোশনের কাজ আমি করছিলাম গত ৩ বছরে। আমি অন্য অ্যাক্টিং বেস কাজ নেইনি। দুটো নিয়েছিলাম, সে দুটো ভীষণভাবে আমাকে আপসেট করেছে। কিন্তু আম এমনিতে প্রমোশনের কাজগুলো করেছি, এখনো হয়তো তাই করব। আর একটা কাজের অডিশন আমি দিয়েছি, সো দেখা যাক কি হয়। আর আর বাকি এরকম কোনো কাজ আসলে করার এখনো কোনো প্ল্যান নেই। আচ্ছা। আপনি যখন বলছিলেন যে এই সৃজিত মুখার্জির এই সিরিজটি থেকে আপনাকে একবার ক্যানসেল করা হয়েছিল কাস্টিং এ, আবার ডাকা হয়েছিল। তো এরকম কিন্তু আমরা জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি তো দেখেছিলাম যে আপনি উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, কেক-টেক কাটা হচ্ছিল, সেখানে আপনি উপস্থিত। কিন্তু শেষ মুহূর্তে আমরা আপনাকে অন স্ক্রিনে পাইনি। তো এই যে এই ব্যাপারগুলো আপনি তখন কিভাবে নিতেন? আমি যেমন ওই কাজটা আসলে আমি আমার কারণে করতে পারিনি, হুম, হুম, জাজের হুম। কাজটা। কিন্তু আমি জাজ মাল্টিমিডিয়ার কাছে গ্রেটফুল এইজন্য, কারণ ওই সময় ওরা আমাকে ওই ব্রেকটা দেয়ার কথা চিন্তা না করলে আমি হয়তো আমার নিজেকে এইভাবে চিন্তা করতে পারতাম না। সো আমার তাদের সাথে কাজটা হয়নি ঠিকই, বাট ডেফিনিটলি তারা যে আমাকে আসলে তখন কাস্ট করেছে এবং এইভাবে করে আমাকে লঞ্চ করেছে, সেটার জন্য আমার আমার ক্যারিয়ারে অবশ্যই এটার একটা প্রভাব পড়েছে। কিন্তু আনফরচুনেটলি আমার কারণেই কাজটা করা হয়নি। আমার ডেটের ঝামেলা ছিল ব্যক্তিগত কারণে। তো এবং আসলে এটা হতেই পারে। ওই যে আমি বললাম যে আমরা আসলে মনে করি যে শুধু সফলই হতে হবে। জীবনে ব্যর্থ হওয়ারও এক ধরনের চর্চা থাকতে হবে এবং সেটা মেনে নেয়ার অভ্যাসও তৈরি করতে হবে। কারণ আমরা শিখি কি যে আমরা কখনো ব্যর্থ হব না। আমি কিন্তু এখনো ব্যর্থ হতে পারি। এখন এত সাকসেস, আমি হয়তো আরেকটা ভুল করলাম। আমি আবার ব্যর্থ হলাম, আবার হোঁচট খেলাম। এবং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা আমরা যতদিন বেঁচে থাকবো এগুলো হতেই থাকবে এবং এটা যত তাড়াতাড়ি মেনে নেওয়া সম্ভব তত মানুষ আরামে থাকবে। শুটিং এর বাইরে অবসর সময় বা ব্যক্তিগত জীবনটা আসলে এখন কিভাবে কাটে? আমার আসলে আমি ফিল্ম দেখি, বই পড়ি, এক্সারসাইজ করি। আর আম খুব বেশি বাইরে যাওয়া হয় না, যেহেতু হুম, এখন হুম, হুম। প্যান্ডেমিকের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যানটা তার ওভাবে হয় না। কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি খুবই ট্রাভেল করব। সো আমি যখন থেকে নিজেকে চেঞ্জ করে এই মুডে আসলাম যে এখন ট্রাভেল করব, নতুন জিনিস জানবো, নতুন কালচারের সাথে নিজেকে পরিচিত করব, তখনই করোনা শুরু হয়ে আসলে পুরো পৃথিবী বন্ধ হয়ে গেল। বাট যখনই ওপেন হবে আমার ইচ্ছা হচ্ছে যে আমি টুকটুক করে একটু পড়াশোনা করব, তারপরে ট্রাভেল করব একা একা। আমার মেয়েও বড় হয়ে যাচ্ছে, ওকে নিয়ে গেলে যাব, না হলে একা যাব। আমি ওকে বলেছি যে মা আমি একা একা ঘুরতে যেতে চাই, তো বলছে হ্যাঁ মা অবশ্যই। হুম। তো এই সবই প্ল্যান আর কি। মা মেয়ে মিলে বিভিন্ন ফটোশুটেও হ্যাঁ। অংশগ্রহণ করেছেন। তো ওর আসলে এসব কেমন লাগে? বেশিরভাগ সময় ভালো লাগে না, ও বিরক্ত হয় কারণ ছবি তুলতে চায় না। আমি আচ্ছা। জোর করে ছবি তুলাই। আর এখন তো আরো তুলতে চায় না। তো ছোটবেলাটা আমি যা এনজয় করার করে ফেলেছি, কারণ আমি আমার মতো করে একই রকম কাপড় বানাতাম, একই রকম কাপড় পরে আমরা দুজন ছবি তুলতাম। মানে আমার এটা শখ হুম, ছিল, হুম, তো হুম, সেই হুম। শখটা আমি পূরণ করতে পেরেছি। এখন ওর একটা আলাদা জগৎ তৈরি বড় হচ্ছে। হচ্ছে। হ্যাঁ, এখন ওর একটা মতামত তৈরি হচ্ছে। কিন্তু আমি ওর মতামতটাকে প্রায়োরিটি দিতে চেষ্টা করি, যাতে ও এটা শিখে বড় হয় যে তার মতামত আসলে ভ্যালু মানে ও কি আছে। আপনাকে শাসন করে? আ ও ও যেমন আমাদের দুজনেরই খুব একটা ইন্টারেস্টিং সম্পর্ক। মানে ও কখনো আমি কখনো ওকে এমন কিছু হুম, হুম, করি হুম। না যেটাতে ও আসলে ফিল করবে যে আমি ওকে আসলে জোর করছি। আর ওই প্র্যাকটিসটাই ওরও আছে। সো ওর আর আমার কনভারসেশন হয় হচ্ছে ফ্রেন্ডদের মতো। হ্যাঁ? তো এবং আমাদের আবার ঝগড়াও হয়, আমাদের আবার অভিমানও হয়। আমরা আবার সরি বলি দুজন দুজনকে। সো ওই প্র্যাকটিসটাও আছে। সরি বলার প্র্যাকটিসটা আছে। তারপরে আমার আমার অনেক সময় হয় না যে আমার হয়তো কোনো কারণে মন খারাপ। আমার আমার যেহেতু ক্রনিক ডিপ্রেশন আছে। তো আমি হয়তো কোনো কারণে রুড হয়ে গেলাম। তো তখন আবার আমি ওকে এক্সপ্লেইন করি জিনিসটা যে, "মা আমার তখন শরীরটা খারাপ ছিল বা মনটা খারাপ ছিল। এজন্য আমি এটা করেছি।" সো ও ওইটা বুঝে। ওইটা বুঝেই বড় হচ্ছে আসলে। সো ওর আচ্ছা। সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা আসলে অন্যরকম। আবার একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। রেহেনা মারিয়াম নূর। এই সিনেমাটা আগামী নভেম্বরে বা অক্টোবরের শেষের অক্টোবরের দিকে শেষে হতো। মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন যেটা হয়েছে যে সিনেমাটা বিভিন্ন ওয়েবসাইটে দেখা যাচ্ছে পাইরেসি হয়েছে সিনেমাটা। তো এই ব্যাপারে আপনার মন্তব্যটা আসলে কি? এটা তো আসলে ভীষণ দুঃখজনক। মানে গতকাল থেকে বা আজকে থেকে আসলে আমাদের এটা নিয়ে খুবই আ উম মানে মন খারাপ এবং আমরা এটা আশা করিনি। এটা আমাদের জন্য ভীষণ মানে মানে আমি তো এক্সপেক্টই করিনি। তো এরকম তো আসলে হয়ে যায়। অনেক সিনেমায় আমরা দেখেছি। কিন্তু আমরা এখন দেখি আমাদের টিম
যোগাযোগ হুম, করছে। হুম, হুম। বিভিন্ন জায়গায় আইনগত যেই ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বলা দরকার বা ক্লেম করা দরকার সেখানে করছে। বাট দর্শক যারা আছেন তারা যদি আসলে বাংলাদেশি সিনেমার সাথে থাকতে চান বা আমাদের দেশের সিনেমাকে বাঁচাতে চান, তাহলে তাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে যে তারা যাতে সিনেমাটা এইভাবে না দেখেন। অবশ্যই আমরা সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা একসাথে দেখব। আর সেই সাথে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বাংলাদেশের অনেক মেয়ের প্রতিনিধিত্ব করেছেন আপনি। আসলে কিন্তু তাই। তো আমরা যদি প্রোগ্রামের একদম শেষের দিকে মেয়েদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতেন। কারণ আমরা প্রতিবাদী বলি বা একটা আইডল হিসেবে মানতে গেলে এখন আজমেরী হক বাঁধনের নাম চলেই আসে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু বলতেন কিছু। আচ্ছা, আইডল বলে আসলে আমি ওভাবে মানে আমি নিজেকে মনে করছি না এরকম কিছু। কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে আমরা নারী হওয়ার আগে মানুষ। আ আমাদের সম্পূর্ণ অধিকার আছে নিজের স্বাধীনতা বুঝে পাওয়ার। ডেফিনিটলি নিজেকে একটা ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়াটা আমরা চালু করতেই পারি এবং হুম, সেটা যে কেউ করতে পারে। সেটা একটা পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। তো আমরা যদি নারী পুরুষ নির্বিশেষে সবাই ভালো মানুষ হওয়ার প্র্যাকটিস করি, কারণ এটা কিন্তু চর্চার বিষয়। এটা কিন্তু একদিনে হয় না। কেউ এভাবে জন্মায় না। সো আমরা কিন্তু নিজেদেরকে চেঞ্জ করতে পারি এবং সেই পরিবর্তনটা নিজেকেই নিজেরটা করতে হয়। তো আমরা যদি নিজের উপর ফোকাস করি, নিজেকে ভালোবাসি, তখন অন্যকে ভালোবাসাও সহজ হয়। আমার কাছে মনে হয় যে এটা ভীষণ জরুরি যে আমাদের এখানের নারী পুরুষ আমি নির্বিশেষে সবার কথাই বলব যে নিজেকে ভালোবাসতে শিখেন, নিজের স্বাধীনতা সম্পর্কে সচেতন হন। তখন কি হবে? না সে নিজের স্বাধীনতাটা বুঝে পাওয়ার চেষ্টা করবে, হুম, হুম, হুম। আবার অন্যের স্বাধীনতাও সে হনন করবে না। এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। আমি যখন আমার স্বাধীনতা বুঝবো, আমি কিন্তু আরেকজনের স্বাধীনতা নষ্ট করব না। তো যখন মানুষ সচেতন হবে, যখন মানুষ আসলে এই চর্চাগুলো করবে, তখন কিন্তু আসলে সমাজে অনেক ধরনের সমস্যা সমাধান হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যদি জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা নাই। আমি শুধু ৬ মাস দেখতে পারি সামনে। সো আমার সামনে ৬ মাস আমি আমার বাচ্চার স্কুলের বেতন দিতে পারবো কিনা, বাকি সবকিছু ঠিক করে করতে পারবো কিনা, এগুলোই আমি চিন্তা করি। আর কাজের ক্ষেত্রে যেহেতু এখন নতুন কোনো কাজের ওইভাবে কথা হয়নি, যেটা অডিশন দিয়েছি সেটার ব্যাপারে হয়তো কোনো নিউজ যদি থাকে দিতে পারবো। প্যান্ডেমিকের কারণে আমি জানিও না যে আল্টিমেটলি যেয়ে কি হবে। কিন্তু এই আমি আমি আসলে আমৃত্যু একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করে যেতে চাই। এই। আ বড় পর্দায় অ্যাক্টিভ হবেন নাকি ছোট পর্দাতে আবারও ফিরে আসবেন? আমি সব ধরনের কাজ করতে চাই। কিন্তু এখন আমার আমার কাজটা আমি আমার মতো করে করতে চাই। আমি সবসময় আমি আমার ডিসিশনেই চলতে পছন্দ হুম, করি। হুম, হুম। কিন্তু হয় কি মানুষ অনেক প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু এই চেষ্টাটা না করাটা বেটার। কারণ আবার অনেকে বলে যে, "ও তো এটা করেছে তো তুমি কেন করবা না?" আ সে তার মতো করেছে, আমি আমার মতো করব। আমার আলাদা জার্নি হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। আ আসলে দর্শক যারা আছেন আমাদেরকে এতক্ষণ থেকে দেখছেন, আপনাদের ধন্যবাদ যে এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা এবং ভালোবাসা। আর যে যেখানে থাকবেন প্লিজ নিরাপদে থাকবেন এবং অন্যকে নিরাপদে রাখতে সাহায্য করবেন এবং যখন রেহানা মারিয়াম নূর রিলিজ হবে হলে, তখন অবশ্যই আপনারা সবাই হলে গিয়ে সিনেমাটা দেখবেন। আর এখন হইচইতে স্ট্রিমিং হচ্ছে আমার ওয়েব সিরিজ 'রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি।' প্লিজ আপনারা দেখবেন এবং আপনাদের ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ধন্যবাদ আপু আপনাকে আমাদের আমন্ত্রণে আজকে এখানে আসার জন্য। আর সেই সাথে আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়েছি। দর্শক, আমাদের আজকের ফেসবুক লাইভে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন, এবং আমরা অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম। তার গানের অভিজ্ঞতা, যেই অভিজ্ঞতাগুলো আমরা জানতাম তবু তার মুখ থেকে এটা আসলে অবশ্যই ভালো একটা সময় কেটেছে। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সে পর্যন্ত ভালো থাকুন এবং সঙ্গেই থাকুন সময়ের।